আলোচনার পূর্বে প্রথম থেকে বললে আমাদের বেদের কথাই বলতে হয়। তো বেদ সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা সবারই কিছু না কিছু রয়েছে। 4টি বেদের নাম আমরা প্রায় সকলেই জানি, যেখানে ঋক, সাম, যজু এবং অথর্ববেদ। এই বেদগুলোর ভেতরেও আবার 4টি প্রধান অংশ রয়েছে। সেই অংশগুলোকে বলা হয় ব্রাহ্মণ, মন্ত্র, আরণ্যক এবং উপনিষদ। তো এই যে 4টি বেদ এবং তার যে অংশগুলো, এই গুলোকে যার শেষ অংশটিকে বলা হয় উপনিষদ। অর্থাৎ সমগ্র বেদের যে 4টি আমরা ভাগ পেলাম, অর্থাৎ ঋক, সাম, যজু এবং অথর্ব, এই বেদগুলোরও 4টি করে বিভাজন রয়েছে। অর্থাৎ যেখানে আমরা ব্রাহ্মণ, মন্ত্র, আরণ্যক এবং উপনিষদ এইগুলো। এবারে উপনিষদ মানে তাহলে এসে দাঁড়ালো যে বেদের অন্তিম ভাগ, সেটি হলো উপনিষদ। তাই অন্তিম ভাগের ভেতরে বেদের নির্যাসটুকু রয়েছে, যেখানে জ্ঞানীর কথা রয়েছে। তাহলে পূর্বে যে অংশগুলো অর্থাৎ ব্রাহ্মণ বা মন্ত্র, সেখানে ক্রিয়াকাণ্ডের কথা রয়েছে, উপাসনার কথা রয়েছে। বিশেষত আরণ্যকে আমরা দেখব নানা রকম উপাসনার কথা রয়েছে, এবং মন্ত্র অংশে সেখানে বিভিন্ন মন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং যেগুলো মূলত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কিন্তু যখন উপনিষদে এলো বেদের অন্তিম অংশ বেদান্ত, সেখানেই দেখব আমরা একেবারে পুরোপুরি জ্ঞানের কথা আলোচনা হয়েছে। এখন এই রকমই উপনিষদ এর মধ্যে 11টি উপনিষদকে প্রধান উপনিষদ বলে ধরা হয়, যেগুলোর নাম আপনারা ইতিমধ্যেই শুনেছেন: কঠ, কেন, মুন্ডক, মান্ডুক্য, তৈত্তরীয়, ঐত্তরীয়, বৃহদারণ্যক, শ্বেতাশ্বেতর ইত্যাদি। এইভাবে নামগুলো। এই উপনিষদগুলোকে প্রধান উপনিষদ বলা হয়, কারণ এইগুলোর ওপরেই আচার্যরা ভাষ্য রচনা করেছেন। এছাড়াও অনেক উপনিষদ পাওয়া যায়। কারো কারো মতে 108, আবার কেউ কেউ 108-এরও বেশি উপনিষদ রয়েছে বলে বলেন। সেগুলো সব যে খুব প্রাচীন উপনিষদ তা আমাদের মনে হয় না, কিন্তু যে উপনিষদগুলো আমরা পড়ছি এবং যার ভেতরে আজ আমরা কঠ পড়তে চলেছি, সেটিও একটি প্রাচীনতম উপনিষদ। কিন্তু এই উপনিষদটির বিশেষত্ব হলো যে এই উপনিষদের ভেতরে আমরা আত্মতত্ত্ব সম্পর্কে আলোচনা দেখতে পাব, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে, মনোগ্রাহীভাবে এবং আখ্যায়িকার ভেতর দিয়ে এটিকে উপস্থাপন করা হয়েছে। অন্যান্য উপনিষদেও রয়েছে এভাবে আখ্যায়িকার ভেতর দিয়ে, কিন্তু এই উপনিষদে একটি সম্পূর্ণ উপনিষদ, যার ভেতরে আত্মতত্ত্বের বিভিন্ন দিক অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা এই উপনিষদটি পড়ব, কিন্তু যে কোনো জিনিস পাঠ করার আগে তার কতগুলো ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হয়। আমরা যজুর্বেদের ক্ষেত্রে 2টো শাখা ইতিমধ্যেই বলেছি, একটি কৃষ্ণ শাখা, একটি শুক্ল শাখা। শুক্ল শাখার মধ্যে আমরা ইতিমধ্যেই যে উপনিষদটি পড়ে ফেলেছি, অর্থাৎ ঈশ, সেটি হলো শুক্ল শাখার, এবং এইটি অর্থাৎ এই কঠোপনিষদ, এটি হলো কৃষ্ণ শাখার, কৃষ্ণ যজুর্বেদীয়। তাই যজুর্বেদের কৃষ্ণ শাখার এই উপনিষদ, এটি হলো কঠোপনিষদ। এখন এর শাখা হিসেবে একে বলা হয় কঠ শাখা। কঠ শাখা মানে এরকম
উপনিষদগুলোর প্রায় 1000-এর বেশি শাখা রয়েছে। আমরা এখনকার দিনে এই শাখাটিকে ভাবতে পারি মানে যেমন এক একটা ইউনিভার্সিটি রয়েছে, এক একটি ইউনিভার্সিটি যেমন বিদ্যাকে ধরে রেখেছেন ধারক বাহক হিসেবে আমরা দেখব, ঠিক এরকম 1000 অন্ততপক্ষে শাখা ছিল বেদের। এবং সেগুলোকেই বলা হয়েছে যে তারা কি করতেন, এই ট্র্যাডিশনগুলোকে পরম্পরাক্রমে নিয়ে আসতেন। তাই এটি কঠোর ঋষি বলে একজন ঋষি ছিলেন এবং তিনি পরম্পরাক্রমে তার শিষ্য প্রশিষ্য তিনি এটিকে ধারণ করে রাখতেন। তাই এটি হলো কঠোর শাখা। ফলত আমরা ধারণা করতে পারি যে বৈদিক যুগে এই আধ্যাত্মবিদ্যার কিভাবে প্রচার ও প্রসার হয়েছিল এবং কিভাবে সেটি পরম্পরাক্রমে ঠিকভাবে তাকে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল, সেটিও আমরা এর দ্বারা ধারণা করতে পারি। সেই কঠোর ঋষি থেকে এই উপনিষদটি আমাদের কাছে এসেছে, তাই এটি কঠোর শাখাভুক্ত। এবারে উপনিষদ এর কথার অর্থ কি আমরা পূর্বে আলোচনা করেছি এ বিষয়ে যখন এই উপনিষদ পড়েছি। এখানেও দেখব উপনিষদ শব্দের ভেতরে আসলে রয়েছে উপপূর্বক নিপূর্বক সৎ ধাতু, তার সঙ্গে কিপ প্রত্যয় করা হয়েছে দিয়ে মূল উপনিষদ শব্দটি তৈরি হয়েছে। উপপূর্বক নিপূর্বক সৎ ধাতু, তার উত্তর কিপ প্রত্যয় করে উপনিষদ। এখন উপ মানে কি, নি মানে কি, এগুলোকে বলা হয় উপসর্গ। উপসর্গ মানে এগুলো হলো প্রিফিক্স, আগে বসেছে। আগে বসলে কি হয়, প্রিফিক্সগুলো আগে বসলে ধাতুর অর্থকে সম্পূর্ণ বদলে দেয়, পরিবর্তন করে দেয়। এইগুলো হচ্ছে উপসর্গের একটি ভূমিকা। উপসর্গ একটি বিরাট অংশ গ্রহণ করে কোনো একটি ধাতুর অর্থ নির্ধারণের ক্ষেত্রে। তো এইভাবে যখন উপ এবং নি এই দুটো উপসর্গ প্রয়োগ করা হয়েছে, উপশব্দের কথার অর্থ হলো উপ মানে সান্নিকটে, উপ মানে কাছে, নিয়ার, এবং নি মানে নিশ্চিত রূপে, কাছে নিশ্চিত রূপে। এবং সৎ ধাতুর অর্থ আমরা বোর্ডে লিখেছি, যদি আপনাদের দেখতে অসুবিধে না হয়, সেখানে আমরা লিখেছি যে সৎ ধাতুর 3টে অর্থ হতে পারে। এক, বিসরণ, এটি আচার্য শঙ্কর অর্থ করেছেন। আমরা শঙ্কর ভাষ্য থেকে বলছি যে সৎ ধাতু হলো বিসরণ। বিসরণ মানে যেটাকে নষ্ট করে দেওয়া, জীর্ণ করে দেওয়া। অর্থাৎ যে জ্ঞান এবং যার কাছে গেলে, অর্থাৎ সন্নিকটে, যে বিদ্যার সন্নিকটে এলে নিশ্চিত রূপে অজ্ঞান দূরীভূত হয়ে যায় বা জীর্ণ হয়ে যায়, তাকেই বলা হয় উপনিষদ। তাহলে ধাতুগতভাবে শব্দের যে অর্থ সেটি আমরা বুঝতে পারবো। সেখানে বলা হয়েছে উপপূর্বক নিপূর্বক সৎ ধাতু। তাহলে সৎ ধাতুর একটি অর্থ হলো বিসরণ, আর একটি অর্থ হয় গতি বা অবসাধন। গতিও অর্থ হয়, অবসাধনও অর্থ হয়। তারও অর্থ কিন্তু বিনষ্ট হওয়া, নষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, এরকম অর্থ হয়। তাহলে ধাতুগতভাবে এর অর্থ দাঁড়ালো এটি যে উপনিষদ হলো এমন একটি জ্ঞান যা আমাদের অজ্ঞানকে দূরীভূত করে, যার সন্নিকটে ও নিশ্চিত রূপে হয়েছে
এটা হলো উপনিষদ শব্দের ধাতুগত অর্থ। এখন বেদ শব্দে কোনো পুস্তককে কিন্তু বোঝায় না, আমরা আগে আলোচনা করেছি। আমরা যখন বলি এই উপনিষদ ওই উপনিষদ, এখন আমরা তার লিখিত রূপ দেখতে পাচ্ছি বলে আপনারা অনেক সময় বলছেন যে কঠোপনিষদ কার লেখা ফলো করব। উপনিষদ কোনো নির্দিষ্ট বইকে বোঝায় না। এখন আমরা যদি ওইটিকে বই বললে বুঝি, কিন্তু উপনিষদ কোনো বইকে বোঝায় না। উপনিষদ শব্দের অর্থ কি তাহলে? জ্ঞান, পিওর নলেজ। উপনিষদ মানেই হলো জ্ঞান। বেদ মানেও জ্ঞান। বেদ মানে জানা। কি জানা? পরমার্থ বিষয়ের যে জ্ঞান, তাকেই বলা হয়েছে বেদ। এবং সেই বেদ যখন লিখিত রূপে গ্রন্থ আকারে প্রকাশিত হলো, তখন আমরা পার্টিকুলার কোনো একটি উপনিষদ বললে ওই গ্রন্থটিকে মিন করি বা বোঝাই। কিন্তু এটি আসলে একটি জ্ঞানকেই বলা হয়, এবং সেই জ্ঞান যে শাস্ত্র দিয়ে প্রকাশিত হয় তাকে আমরা উপনিষদ গ্রন্থ হিসেবেও বলি, তাতে আপত্তি কিছু হওয়ার কথা নয়। যেমন ঘৃত বৈবালম, ঘি খেলে আয়ু বৃদ্ধি হয়। এখন আমরা ঘিকেও আয়ু বলতে পারি, মানে ঘি খেলে আয়ু বৃদ্ধি হয়। এখন ঘিকেও দেখিয়ে বলতে পারি এই আয়ু নিয়ে এসো, মানে ওটা খেলেই আয়ু বাড়ে। অতএব ইনডিরেক্টলি ঘিকেও আমরা আয়ু বলে ডাকতে পারি, কোনো সমস্যা নেই। না না, এই এক্সাম্পল আমি দিচ্ছি না, এই এক্সাম্পল আচার্য শঙ্করী দিয়েছেন। তিনি এই উপমাটি দিয়েছেন, দিয়ে বলছেন যে আমরা ঘৃতকে যেমন আয়ু বলে বলি, ঠিক সেই রকম, মানে ঘৃত ভক্ষণে আয়ু বৃদ্ধি হয়, এতগুলো জিনিস রয়েছে। ঠিক সেই রকম যে গ্রন্থে ওই কথাগুলো লেখা রয়েছে তাকেও আমরা উপনিষদ বলি। অনেক কথা হয়েছে, এখন আর উপনিষদ নয়, এখন আমাদের সাবজেক্টে ধীরে ধীরে যাব, তাই না? বলছে কি ব্যাপার, আমরা শুরু করব এত ইন্ট্রোডাকশন, আমরা কঠোপনিষদ পড়ব। আমি দেখেছি আজকে আপনাদের ভীষণ কিউরিওসিটি রয়েছে, সবাই খুব মানে 3:30 থেকে, কেউ কেউ বলছেন আমি 4টে থেকে অপেক্ষা করে আছি, আজকে নতুন একটি বিষয় হবে। না, এই নতুন বিষয় হবে ঠিক, কিন্তু ওই কিউরিওসিটিটি যদি পুরো সাবজেক্টটা চলা পর্যন্ত থাকে তাহলে বুঝবো হ্যাঁ কিউরিওসিটি আছে, তাই না? তা নাহলে একদিন শুরুর দিন হলো, তারপরের দিন বলছে না মহারাজ আজকেরটা অন্য কাজ এমন পড়ে গেছে, আজকে আর সময় হচ্ছে না, রেকর্ডিংটা শুনে নেব। তার মানেই বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে কমে যাচ্ছে ইন্টারেস্ট। 4টে জিনিস, যে কোনো বিষয় যখন পড়তে যাব আমরা, ট্র্যাডিশনালি আমাদের 4টে বিষয়ের উপর দৃষ্টিপাত করার কথা বলা হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরছেন, আমি অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলছি। এই কথাগুলো আমরা বেদান্ত যখন পড়েছি, বেদান্ত সার, তখন সেগুলো বলেছি। তাই একটু হয়তো রিক্যাপ হয়ে যাবে যারা অলরেডি পড়ে ফেলেছেন, আর যারা নতুন তারা নতুনই শুনছেন। সংক্ষেপে বলে নিই, 4টে জিনিস যে কোনো শাস্ত্র পড়তে গেলে তার 4টে জিনিস আমাদের মাথায় প্রথম রাখতে হয়। সেগুলো কি কি আমরা লিখেছি দেখুন, বোর্ডে যদি দেখা যাচ্ছে। একটি হলো বিষয়, বিষয় মানে সাবজেক্ট, খুব সহজ ব্যাপার। অর্থাৎ যা আমরা পড়তে যাচ্ছি তার প্রতিপাদ্য বিষয়টা কি, এটি হচ্ছে প্রথম মাথায় রাখতে হবে। ধরুন আপনি অঙ্কশাস্ত্র নিয়ে আলোচনা করতে চান, এখন আপনি লাইব্রেরি থেকে একটি বই এনেছেন, সেটি হচ্ছে প্রাচীন অঙ্কের ইতিহাস। বুঝছে, উড়ি বাবারি, এইটা তো ঠিক কীরকম, আমি জানতে চাই ক্যালকুলাস, বাট এটা তো হবে না, হবে না। যদিও এটি অঙ্কশাস্ত্রের বিষয়, কিন্তু এখানে লেখা রয়েছে প্রাচীন অঙ্কের ইতিহাস, মানে এটা অন্য বিষয়, তাই না? কিন্তু আপনি জানতে চান ক্যালকুলাস পার্টিকুলার, বোঝা গেল? তার মানে কি হলো, যে আপনি যে বিষয়টি জানতে চান এবং যে শাস্ত্রটি আপনি অধ্যয়ন করছেন বা প্রয়াসী হচ্ছেন, সেটি
ওই অপেক্ষা আপনার রাখবে কিনা, অর্থাৎ আপনি যা জানতে চান তা এখানে পূরণ হবে কিনা। সেই জন্যই প্রথমেই বলে দেওয়া হয় সাবজেক্ট, বিষয়টা কি, কি বিষয় নিয়ে আপনি জানতে চান। তাহলে আমরা যে কঠোপনিষদটি পড়তে চাইছি, অবশ্য আপনি কষ্টোপনিষদও বলতে পারেন, মানে এটা পড়তে তো খুব কষ্ট হয়, তাই মনে হতে পারে ভাবরে ভাব কঠোপঠ না, কষ্টোপনিষদ। না না, কষ্ট না, কঠোপনিষদ। এই কঠোপনিষদের ভেতরে পড়তে গেলে প্রথম যে সাবজেক্টটি আমরা জানবো তাকে বলা হয় আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। তাহলে এর সাবজেক্ট বিষয় কি? অন্য কিছু নয়, শেয়ার মার্কেট নয়, বিউটির ব্যাপার নয়, কিছু নয়। এখানে হচ্ছে আত্মজ্ঞান, হয়েছে ব্রহ্মজ্ঞানম আত্মজ্ঞানম, এটি হচ্ছে এর প্রতিপাদ্য বিষয়। এটি এখানে আলোচনা করা হয়েছে। পরিষ্কার হয়ে গেল? কারণ আপনি বিষয়টি যদি আগে জেনে যান তাহলে সুবিধে হলো আপনি ঠিক করতে ঠিক মানে বুঝে যাবেন যে এর ভিতরে কি রয়েছে। কারণ আপনি তো একটি উদ্দেশ্য নিয়ে এগোচ্ছেন, এবং সেটি যদি এখানে পরিপূর্ণ না হয় তাহলে আপনি কেন সেই শাস্ত্র পড়বেন? স্বাভাবিক। এই জন্যে এই 4টি অনুবন্ধ আমাদের আচার্যরা ঠিক করে দিয়েছেন যে তুমি আগে এটা জেনে নাও। তারপরে বলছেন অধিকারী। অধিকারী মানে যার অধিকার রয়েছে তাকেই বলে অধিকারী। কে এই শাস্ত্রটি পড়ার অধিকারী, কার সেই যোগ্যতা রয়েছে? খুব স্বাভাবিক যে এই উপনিষদ পাঠে কি কি যোগ্যতা বা কি কি ক্রাইটেরিয়া বলা হয়েছে সেগুলো আমাদের জানতে হবে। কারা অধিকারী এইটি জানতে গেলে, অর্থাৎ এই শাস্ত্রটি পড়তে গেলে প্রথম তার ভেতরে ব্যাকুলতা থাকতে হবে এবং বৈরাগ্য থাকতে হবে। এইগুলো না হলে এই শাস্ত্রটি তার কাছে কোনো অর্থ হয় না। মানে পড়া তো যায়, আমরা তো জানি যে যারা দর্শন শাস্ত্র নিয়ে পড়ছেন ইউনিভার্সিটিতে তারা এই বিষয়টি পড়ে। অনেকে আজকে হোয়াটসঅ্যাপে লিখেওছেন, মহারাজ সেই ছাত্র জীবনে একবার কঠোপনিষদ পড়েছিলাম। মানে উনি হয়তো অনার্সে যখন পড়ছেন বা মাস্টার্স করছেন তখন হয়তো পড়েছেন, কিন্তু বলছেন সেই বহু বছর পরে, মানে তারপরে ছেলে পুলে নাতি ইতিপুতি সব হয়ে গেছে, এখন আবার যখন এই বিষয়টি এসেছে তার খুব মানে নস্টালজিক লাগছে এত বছর পরে। কিন্তু ওই যে তখন পড়েছিলেন তখন কিন্তু আপনি মার্কসের জন্য পড়েছিলেন, মানে একটা পেপারে কোনো নাম্বার হবে তারপর আপনার ডিগ্রির জন্য সুবিধা হবে। কিন্তু আজ যখন আপনি সময় দিয়ে এগুলো পড়ছেন, আপনি কিন্তু আজকে আর পাশ করার জন্য পড়ছেন না, আপনি আজকে যথার্থ জ্ঞান পিপাসা নিয়ে বসেছেন। আপনি অধিকারী। এটাই উপনিষদ বলছেন যে কেবলমাত্র আউট অফ কিউরিওসিটি যদি আপনি পড়েন সেটা একরকম হয়, মানে চলো একবার দেখি কি আছে উল্টে পাল্টে, আচ্ছা ওই তো একজন দেখা যাচ্ছে কি একটু বকবক করে, আচ্ছা দেখি, এটা একরকম হতে পারে। কিন্তু যখন আপনার মনে হবে যে না, আরে এর ভেতরে এই জিনিসটি আছে, আমাকে জানতে হবে, দেখুন এই দুটোর ভিতরে ভীষণ তফাৎ। আপনি খুঁজতে খুঁজতে দেখলেন একটা বেশ ভালো মেডিকেল শপ, মেডিকেল স্টোর, আপনি আচ্ছা বাহ এখানে এই মেডিসিন আছে ওই মেডিসিন আছে, বা সুন্দর আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন, এটা আপনার কিউরিওসিটি। কিন্তু যখন ডক্টরবাবু আপনাকে প্রেসক্রাইব করেছেন নো পার্টিকুলার এই মেডিসিনটা দরকার, তখন কিন্তু আপনি আর ওই দোকানে গিয়ে ওগুলো দেখবেন না, বলছে মশাই আমার তাড়াতাড়ি দিন নাহলে যাবে সব শেষ, তাড়াতাড়ি দিন ওষুধটা খাই কোনো রকম বাঁচি। বোঝা যাচ্ছে? এটাই হচ্ছে অবস্থা। মিন্স যখন আপনার এইরকম প্রয়োজন মনে হবে আপনি হচ্ছেন অধিকারী। যখন আপনার মনে হচ্ছে যে না, জীবনে আমি যা যা জেনেছি সে তো জেনেইছি, কিন্তু এখনো আমার মনে হয়েছে আমার নিজের সম্পর্কে বা আত্মজ্ঞান সম্পর্কে, ব্রহ্মজ্ঞান সম্পর্কে উপনিষদ যে কথা বলে সেগুলো আমার জানার প্রয়োজন রয়েছে, তাহলেই আপনি অধিকারী। আপনি বেদান্তে যে সমস্ত অধিকারী ডেফিনেশন দিয়েছে আমরা সেই ডেফিনেশনের ভেতরে যাচ্ছি না। সেখানে বলা হয়েছে অস্মিন জন্মনি জন্মান্তরে ওয়া অধীত বেদ বেদাঙ্গত্বেন, এইসব নানা রকম বলা হয়েছে। মানে আপনি বেদ পড়েছেন, বেদান্ত পড়েছেন, আমি আবার বেদান্ত মানে বলি বেদান্ত, বেদান্ত মানে যখন আপনার দাঁতগুলো খানিকটা চলে গেল না। তো এইরকম করে যখন কেউ সত্যি সত্যি অধিকারী হয়
তো সেই রকম অধিকারী কজন? আচ্ছা, আমরা অধিকারী হওয়ার জন্যেও তো চেষ্টা করতে পারি। যে অধিকারী লাভের কথা ওখানে বলা হয়েছে, আমরা সেটুকু অর্জন করার জন্য চেষ্টা করতে পারি, সেটিও হতে পারে। যে অধিকারী বলা হয়েছে সেখানে, যে অস্মিন জন্মনি, এই জন্মে অথবা অন্য জন্মে তিনি বেদ বেদান্ত পাঠ করে একেবারে তৈরি হয়ে এসেছেন। আচ্ছা, আমরা যদি খানিকটা চেষ্টা করি তাহলে ওরকম একটি লাভ অবস্থা করতে পারি। ঠিক সেই রকম যদি মানসিকতা আমাদের ভেতরে থাকে তাহলে হলাম আমরা অধিকারী। হয়েছে? তাহলে দুই হলো কি? প্রথম হলো বিষয়, দুই হলো অধিকারী। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সম্বন্ধ, রিলেশন। কি রিলেশন? মানে যা আমি জানতে চাই, মানে বিষয়, এবং আমি যে অধিকারী, এই দুটোর মধ্যে কি সম্বন্ধ রয়েছে, মানে এই দুটো সত্যি সত্যি এর সঙ্গে যুক্ত আছে কিনা। আমি অধিকারী, জানার জন্য আগ্রহী, বুঝলাম, আর আমি যা জানতে চাই সেটিও বুঝলাম, কিন্তু এই যে বিষয়টি পড়ব তার সঙ্গে এর সম্পর্ক কি, এইটি পড়লে সত্যি সেই জ্ঞান লাভ হবে কি না। বলছে হ্যাঁ, এইটাই হচ্ছে সম্বন্ধ, সেটাই হচ্ছে রিলেশন। সেই জন্য সবসময় এই 4টে জিনিস আমাদের, এরপরে রয়েছে প্রয়োজন। এই 4টে জিনিস আমাদের মাথায় সবসময় রাখতে হয়। যে কোনো শাস্ত্র পড়তে গেলে এটি রাখতে হয়। এটি যে শুধু ধর্মশাস্ত্র বা অধ্যাত্মবিদ্যার ক্ষেত্রে তা নয়, সমস্ত ক্ষেত্রে যখনই আপনি যে শাস্ত্র পড়ছেন তার প্রয়োজনটা কি, অধিকারী কে, সম্বন্ধ কি, সাবজেক্ট কি, এটা আপনাকে মাথায় রাখতে হয়। বলছে কেন না, যদি রাখেন তাহলে আপনি বিভ্রান্ত হয়ে এদিক ওদিক হয়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। ধরুন আপনি শুরু করলেন পড়াশুনো, তারপরে আপনার মনে হলো আচ্ছা দাঁড়াও, আমি দেখি কাকের দাঁত আছে কিনা পরীক্ষা করি। একে বলা হয় কাকদন্ত পরীক্ষা। কাকদন্ত পরীক্ষা মানে আপনি কাকের দাঁত আছে কিনা পরীক্ষা শুরু করলেন। এটাও একটা পরীক্ষা, গবেষণা হতে পারে। তাতে কেউ হয়তো আপনাকে স্কলারশিপ দিতে পারে, দিয়ে আপনি হয়তো মানে একটা বিরাট পিএইচডি হতে পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু কথা হচ্ছে যে এই গবেষণায় আপনার লাভ কি? কাকের দাঁত আছে কিনা আপনার পরীক্ষা করে আপনি কি লাভ করবেন? যেহেতু আপনি একজন জন্ম মৃত্যুর পারে যাবার জন্য চেষ্টা করছেন, মানে এই জগৎ সংসারে আপনার মনে হয়েছে যে না, এই দুঃখময় যন্ত্রণাময় জগৎ থেকে আমি পারে যেতে চাই, আমি সংসারের পারে যেতে চাই। যখন এই প্রশ্ন আপনার মনে উঠেছে তখন কি আপনি ওই কাকের দাঁত দেখতে চাইবেন? বলছে না, না চাইবো না। পয়েন্ট হলো যে অনেক রকম বিষয় কিন্তু আপনার কাছে এসে যাবে যখন আপনি বিষয়টি নিয়ে চিন্তা করবেন। তাই আপনাকে ফোকাসটা ঠিক রাখতে হবে যে ন, আমাকে কিন্তু এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সেই জন্যে 4টে পয়েন্ট একদম ঠিকঠাক মাথায়: বিষয়, সম্বন্ধ, অধিকারী, সম্বন্ধ, প্রয়োজন। বিষয়, অধিকারী, সম্বন্ধ, প্রয়োজন, এইগুলো হচ্ছে এর প্রতিপাদ্য বিষয় বা বেদান্তের প্রতিপাদ্য বিষয়। হয়েছে? এরপরে আমরা দেখব যে যে উপনিষদটি আমরা পড়তে চলেছি, কঠোপনিষদ, সেই কঠোপনিষদের ভেতরে কি রয়েছে। প্রথমে আমরা উপনিষদ শব্দ বললাম। উপনিষদ শব্দের ভেতরেই বলা হয়েছে উপ মানে সন্নিকটে, কাছে। কার কাছে? তাই না? যিনি উপনিষদ বলছেন তার কাছে, যিনি গ্রন্থ উপনিষদের কথা বলেন সেই গ্রন্থের কাছে। কার কাছে? কাছে মানে হলো নলেজ, বিদ্যার কাছে, অন্য কারো কাছে নয়। এই বিদ্যার কাছে আপনাকে আসতে হবে। সেই যে জ্ঞান, সেটি হলো উপনিষদ। এবং এই কঠোপনিষদের ভেতরে দেখব আমরা মোট 6টি বল্লী রয়েছে। বল্লী, বল্লী শব্দের সঙ্গে পরিচয় হয়ে গেছে আগে। স্বামী শিষ্য সংবাদে হেই বল্লী, ওই বল্লী আমরা পড়েছি। বল্লী মানে একটা শাখা, লতা, তার যেন একটা শাখা প্রশাখা গাছের, সেরকম বল্লী।
এটি হলো বেদিক স্টাইল, এইভাবেই বললেই বলা হয়। দুটো জিনিস রয়েছে এখানে, একটি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় প্রথমা বল্লী, দ্বিতীয় বল্লী তৃতীয় বল্লী, দ্বিতীয় অধ্যায় প্রথম বল্লী, দ্বিতীয় বল্লী তৃতীয় বল্লী। এতেই কঠোপনিষদটি সমাপ্ত হয়েছে। এর সরসতা হলো যে এখানে একটি আখ্যায়িকা রয়েছে, সেই আখ্যায়িকার ভেতর দিয়েই এই পুরো জিনিসটিকে উপস্থাপন করা হয়েছে। তাই অনেকগুলো জিনিস, এক কঠিন জিনিস যেগুলো উপনিষদের বিষয়, জ্ঞানের বিষয়, চর্চার বিষয়, সেগুলোকে একটি আখ্যায়িকা বা স্টোরি, গল্পের ভেতরে দেওয়া হয়েছে। তাই আমরা বলতে পারি যে কঠোর ঋষি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং কিভাবে আমাদের কাছে তাকে উপস্থাপন করতে হয় সেটি তিনি খুব ভালোভাবেই জানতেন। এবং আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ, তিনি এই কঠোপনিষদটির বহুল প্রশংসা করেছেন এবং শিষ্যকে তিনি বলেছেন, আপনারা নিশ্চয়ই মনে থাকার কথা, আমরা পড়ে এসেছি কিছুদিন আগে, শিষ্যকে তিনি বলছেন, আমি চাই তোরা এইটিকে মুখস্থ করে রাখিস। কাকে? কঠোপনিষদকে। কারণ কঠোপনিষদের ভেতরে শ্রদ্ধার কথা বলা হয়েছে, আত্মতত্ত্বের কথা বলা হয়েছে, এবং যেখানে উপাখ্যানের দুটো প্রধান চরিত্র হলো, এক যমরাজ আর দুই হলো নচিকেতা। নচিকেতা এবং যমরাজ এই দুটো হলো প্রধান চরিত্র। তো সেখানে নচিকেতা কিরকম? নচিকেতা একজন বালক, 8 বছর মাত্র তার বয়স, কুমার সন্তাতে, কুমার, অত্যন্ত ছোট। কিন্তু এই ছোট ছেলেটিকেও আচার্য শঙ্কর প্রণাম করেছেন। হ্যাঁ, বলছে হ্যাঁ, দেখুন যখন তিনি এর ভাষ্য লিখছেন অর্থাৎ কঠোপনিষদের, সেখানে তিনি প্রথমেই প্রণাম করেছেন নচিকেতাকেও, এবং সেটি হচ্ছে এই উপনিষদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওং নমো ভগবতে বৈবস্বতায় মৃত্যবে ব্রহ্মবিদ্যাচার্যায় নচিকেতসে চ। প্রথম লাইনে তিনি এটি লিখছেন, একেবারে আচার্য শঙ্কর লিখছেন ওং নমো ভগবতে, বোঝা গেল নমস্কার করছেন কাকে? বৈবস্বতায়। বৈবস্বত, বিবস্বত সন বৈবস্বত, অর্থাৎ যমরাজ। তারপরে মৃত্যবে, সেই মৃত্যুরূপ বৈবস্বত যমরাজকে তিনি প্রণাম করছেন। আর কাকে না, তিনি হচ্ছেন ব্রহ্মবিদ্যা আচার্যায়, তিনি হচ্ছেন ব্রহ্মবিদ্যার আচার্য। আমরা যমরাজের নাম শুনলে ভীষণ ভয় পেয়ে যাই, তাই না? এখন তো আরো বেশি ভয়, মানে এই করোনা টরোনা হওয়ার ফলে যমরাজের নাম মানে যত কম নেওয়া হয় ততই ভালো। কিন্তু যমরাজের এই যে বদনাম আছে, এই বদনামের পেছনে কি আছে আমি জানি না, কিন্তু এখানে তিনি কিন্তু খুব ভালো মানুষ। বলছেন ব্রহ্মবিদ্যাচার্যায়, তিনি ব্রহ্মবিদ্যার আচার্য। আচার্য শঙ্কর তাঁকে সম্বোধন করছেন মৃত্যবে, এবং তিনি কিরকম না ব্রহ্মবিদ্যা আচার্যায়, তিনি হচ্ছেন ব্রহ্মবিদ্যার আচার্য। তাহলে খুব একটা খারাপ মানুষ নয়। যেমন আমরা মনে করি যে যমরাজ একটি এরকম খাঁড়া নিয়ে এটা গদার মতন নিয়ে থাকেন, গেলেই ব্যাস তোমার টাইম হয়ে গেছে, দেখো চিত্রগুপ্ত, এইসব নানা রকম আছে না কাহিনী, সেরকম কিন্তু অতটা খারাপ বলে এখানে মনে হচ্ছে না, যদিও আমরা ঝম্পলে ভয় পাই। দেখুন তারপরেই বলছেন ব্রহ্মবিদ্যাচার্যায় নচিকেতসে চ, এই দুজনকেই তিনি প্রণাম করছেন। ওম নমো ভগবতে, এগুলো সব তার বিশেষণ পদ গেল। বৈবস্বতায় মৃত্যবে ব্রহ্মবিদ্যাচার্যায়, মূল কথা হচ্ছে ব্রহ্মবিদ্যা আচার্যায় নচিকেতসে চ। তাহলে তিনি নমস্কার করছেন যমরাজকে এবং ওই ছোট 8 বছরের বালক নচিকেতাকেও, দুজনকে তিনি সমানভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আচার্য শঙ্কর। বিশেষত্ব কেন করছেন আমরা সেটি কিন্তু উপনিষদটি আলোচনা করলে বুঝতে পারবো যে এমনি এমনি তিনি করছেন না। এই নচিকেতা দেখতে বালক, কিন্তু আসলে
বালক নয়, মানে তার কথাবার্তা বালকের মতো ছিল না। যদিও তিনি বালকই, বয়স তার 8 বছর, কিন্তু সেই বালক এমন একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছেন যমরাজের কাছে যে যমরাজের পর্যন্ত মাথা ঘুরে যাচ্ছে। যখন আমরা কোনো আচার্য এবং শিষ্যকে দেখি, সেখানে সাধারণত শিষ্য আচার্যের কাছে উপস্থিত হয়, গিয়ে তার প্রশ্ন উপস্থাপন করেন এবং সেটি এই লোকের ভেতরে হয়। কিন্তু এখানে কাহিনীটি বা উপাখ্যানটি কিভাবে হয়েছে যে যমরাজ হচ্ছেন অন্য লোকের, আর নচিকেতা হলো এই লোকের, মর্ত্যলোকের। পরিষ্কার? তাহলে এক লোক থেকে তিনি অন্য লোকে গমন করেছেন এবং সেখানে তিনি এই প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন, কি আখ্যায়িকা? আখ্যায়িকা এর ভেতরে রয়েছে, ছোট্ট করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আখ্যায়িকা মানে এমন কিছু সাংঘাতিক নয়, যেখানে বাজশ্রবসা, একজন ঋষির নাম, বাজশ্রবসা, বাজে মানে অন্ন, তিনি অন্ন আদি দান করে একটি যজ্ঞ করছিলেন। তার নাম হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞ। নাম দেখেই বোঝা যায় বিশ্বজিৎ মানে তিনি এই যজ্ঞটি সম্পন্ন করে তিনি স্বর্গলোক প্রাপ্তি হবেন, এই সব কিছুকে তিনি জয় করবেন। তার জন্যে শর্ত হলো যে যা যা আপনার আছে সব ওই যজ্ঞে দিয়ে দিতে হবে। যজ্ঞের ফলে দান হিসেবে হোক, আহুতি হিসেবে হোক, সব কিছু প্রদান করতে, আপনার নিজের আর কিছু থাকার চলবে না, হয়েছে। এবং সেই জন্যে তিনি যজ্ঞশালায় উপস্থিত হয়েছেন যজ্ঞ করবেন বলে। যজ্ঞটজ্ঞ হচ্ছে সেখানে, এবং খুব স্বাভাবিকভাবেই যজ্ঞ হলে সেখানে অনেক ঋষিরা আসেন, ব্রাহ্মণ আদি সবাই এসে উপস্থিত হন। এবং সেই ঋষি যখন বাজশ্রবস যজ্ঞ সম্পন্ন করছেন, তিনি গোদান করছিলেন। এবং তখনকার দিনে এই গোদান করা একটি বিশেষ রীতি ছিল। আপনি যে ধনশালী ব্যক্তি, তার জন্যে আপনার সম্পদ হচ্ছে গো সম্পদ। এখনকার দিনে তা হয় না। এখনকার দিনে আপনার ব্যাংকে কত টাকা রয়েছে বা কি রয়েছে, প্রপার্টিজ হেনা তেনা, এইগুলো দেখে ধরা হয় যে এই মানুষটি খুব ধনশালী, বিত্তশালী। তখনকার দিনে এরকম তো ব্যাংক ট্যাঙ্ক তখন শুরু হয়নি, তো ফলে বুঝতেই পারছেন তখন ছিল কার গোয়ালে কতগুলো গরু আছে, এইটি। এবং যখন শিষ্য গুরুর কাছে যেত, তখন তাকে বলেও দেওয়া হতো যে দেখো এটি 1000 করলে তুমি আমার কাছে আসবে, তখন তোমাকে ব্রহ্মবিদ্যা দেওয়া হবে। ওরে বাপরে বাপ, একটা গরু দিয়ে তাকে বলা হলো এখন ঘুরে ঘুরে তুমি যাও, যেখানে খুশি যা খুশি করো, আমার দেখার দরকার নেই, 1000 করে তারপরে তুমি আসবে আমার কাছে। বুঝতেই পারছেন শিষ্য এরকম করতো, কারণ গরুর তখন একটা বিরাট ভূমিকা ছিল। যাই হোক, এখন ওই গোদান করবেন, সেই যজ্ঞে তিনি সমস্ত গরুগুলোকে দান করবেন বলে ঠিক করেছেন এবং করছেন। তো যখন এরকম যজ্ঞশালায় যজ্ঞ চলছে, বালক নচিকেতা সে বসে বসে বাবার এই কাণ্ডগুলো দেখছে যে বাহ, বাবা যজ্ঞ করছেন, খুব সুন্দর। কিন্তু তিনি গোদান করার সময় সেই গরুগুলোকে দিচ্ছেন যে গরুগুলো জগধ তৃণা নিরেন্দ্রিয়া পিতোদকা, এইসব শব্দ রয়েছে। মানে সে জন্মের মতো শেষ জলটি পান করেছে, আর কোনোদিন জল খাবে না। বুঝতে যাচ্ছে? পিতোদকা, উদক পান, উদক মানে জল, পান করেছে মানে জীবনের শেষ জলটি পান করেছে, আর করবে না। তারপরে বলছেন দুগ্ধ দোহা, মানে তার দুধটিও দোয়া হয়ে গিয়েছে, আর কোনোদিন সে দুধ দেবে না। হরি বাপরে বাপ। তারপরে নিরেন্দ্রিয়া, মানে তারা ইন্দ্রিয় শক্তির লোপ পেয়েছে, না সে ঠিকমতো হাঁটতে পারে, চলতে পারে, না সে আর সন্তান প্রসবেরও ক্ষমতা রয়েছে।
বলছেন এই যে গাভীগুলো বাবা যজ্ঞের দান হিসেবে দিচ্ছে, আচ্ছা এগুলো কি কাজে লাগবে? এইটি ওর বসে বসে চিন্তা হলো। দেখুন, আমি বললাম যে আমরা একটু আগে যে এই বালকটি সাধারণ বালক ছিল না। এখনকার বালক হলে কি করত? আরে যজ্ঞশালা, যজ্ঞ বাবা করছে, ওখানে তারা খেলতে শুরু করবে, তাই না? আরো কিছু ছেলে পুলে নিয়ে এই চলো আমরা একটু খেলা শুরু করি, লুডো খেলবে, বসে বসে হাডুডু খেলবে, কিছু খেলবে। কিন্তু এই বালক ওই খেলায় মত্ত ছিল না। আমরা ধরে নিতে পারি তখন তো নচিকেতা একাই বালক ছিল না, আরো অনেক বালক থাকতে পারে, ঋষিকুমার থাকবেই। কিন্তু সে তাদের সঙ্গে খেলায় মত্ত না থেকে বাবার যজ্ঞশালা লক্ষ্য করছে। এবং বাবা কি কাণ্ড করছে না, বাবা যজ্ঞ করে যে দানগুলো দেবে, সেই দানগুলো যাকে দান করবেন তার এগুলো তো গ্রহণযোগ্য হতে হবে, ভালো জিনিস হতে হবে। তো তিনি দিচ্ছেন সব থেকে খারাপ জিনিসগুলো। এখানেই প্রতিবাদ করছেন নচিকেতা। আখ্যায়িকা খুব সুন্দর রয়েছে, যখন ভেতরে যাব মন্ত্র রয়েছে, মন্ত্রে পাবো। শুধু স্টোরিগুলো একটু ধরে নিচ্ছি যে এইভাবে যখন নচিকেতা বাবাকে বলছেন যে বাবা তুমি এই জিনিসগুলো যে দিচ্ছ, তো সব জিনিসই তো তুমি এরকম করে তোমাকে দিতে হবে, কারণ এটাই তোমার সেই যজ্ঞ যেখানে তোমার নিজের বলে আর কিছু থাকা চলবে না। তাহলে তিনি তো আর বলতে পারেন না যে বাবা তুমি এই গরুগুলো কি করছো, কেন দিচ্ছ। তিনি বলছেন নচিকেতা যে বাবা তুমি আমাকে তাহলে কাকে দেবে? মানে তুমি তো এরকম দিতে দিতে যা দিচ্ছ, এবারে তো তুমি, আমিও তোমার একজন সম্পদ, তাহলে নিশ্চয়ই আমাকেও তুমি কাকে দিতে হবে। তুমি আমাকে কার কাছে দেবে? কারণ এই গরুগুলো দিচ্ছ যার কোনো কাজে লাগবে না, আমাকে তুমি কার কাছে দেবে? বাবা তার প্রথম কথাতে কোনো কান দেয়নি, কিন্তু এই ছেলে বারবার বাবার কাছে গিয়ে এই একই কথা বলছে। বাবা খানিকটা বিরক্ত হয়ে বললেন তোকে জমকে দেবো, যা। তো এইটি বলে ফেলেছিল। আমরা কি ভাববো যে স্বাভাবিক বলে ফেলেছে একটা রাগের মাথায়। নচিকেতা কিন্তু হি ওয়াজ ভেরি সিরিয়াস, খুবই সিরিয়াস। এবং সে কি করেছে, সে এইটাকে সিরিয়াসলি ধরেছে যে সত্য প্রতিষ্ঠা। বাবা যখন বলেছে যমকে দেবে, তখন সে চিন্তা করতে বসলো যে আমাকে নিয়ে যমরাজের কি এমন প্রয়োজন আছে যে বাবা আমাকে যমের কাছে দেবে। নিশ্চয়ই তাহলে যমের কোনো প্রয়োজন আছে আমাকে দেওয়ার। আবার সে চিন্তা করলো যে আচ্ছা আমি বাবার সন্তান এবং তার ছাত্র শিষ্য, কেন গুরুকুলে এইভাবেই তারা বড় হয়, এবং গুরুকুলে যে ছাত্রাদি রয়েছে তার ভেতরে আমি নিকৃষ্ট একেবারে নিশ্চয়ই নয়। হয়তো আমি প্রথম নাও হতে পারি, কিন্তু আমি মধ্যম তো নিশ্চয়ই। আমি প্রথম শ্রেণীর ছাত্র বাবার নাও হতে পারি, কিন্তু আমি একেবারে খারাপ ছাত্র নয়, মাঝামাঝি হব। কিন্তু তবুও বাবা আমাকে কেন যমের কাছে পাঠাচ্ছে এটা আমার মাথায় ঢুকছে না। যাই হোক না কেন, এবারে নচিকেতা বাবাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি যখন বলেছো আমাকে যমের কাছে, তাহলে তুমি আমাকে যমের কাছে যাওয়ার জন্য যা যা ব্যবস্থা দিই সব করে দাও। আরে বলছে কি বলে পাগলের মতো। তখন সে বলছে তুমি কিন্তু সত্য প্রতিষ্ঠ, তুমি সত্য করে যখন বলেছো, এই কথা তোমার মুখ দিয়ে যখন বেরিয়েছে, তুমি এটাকে অবহেলা করতে পারো না। কারণ তোমার পূর্বপুরুষদেরও তাহলে তো অবহেলা করা হবে। তোমার পূর্বপুরুষ যারা, তারাও সত্য প্রতিষ্ঠ ছিল, তুমি তাদেরকে অপমান করতে পারো না। এইভাবে বুঝিয়ে আমরা দেখব যে বাবাকেও সে পরাস্ত করেছে এবং সত্যি সত্যি সে যমরাজের বাড়িতে হাজির। এইভাবে উপাখ্যান, আখ্যায়িকা উপস্থাপন হচ্ছে। এবং যমরাজের কাছে যখন গিয়েছেন, যমরাজের অনেক কাজ, করোনা ঠরনা কত কাজ, তো যত কাজ, এত সব কাজের জন্য তিনি, মানে চিত্রগুপ্ত থাকলেও অনেক কাজ তাকে নিজে করতে হয়, তো সেই জন্য তিনি 3 দিন বাড়িতে ছিলেন না, কাজেই বাইরে অন্য কাজে গিয়েছিলেন, আরও কত জায়গায় কাজ আছে, তো বেরিয়েছেন। এখন যখন উনি বেরিয়েছেন 3 দিন, এই বালক নচিকেতা ওখানে গিয়ে সে ঠিক করেছে
যে আমি যমরাজের সঙ্গে দেখা না করা পর্যন্ত কোনো আহার্য গ্রহণ করব না। দেখুন ছেলেটির রোগ কীরকম, সাংঘাতিক ছেলে, আমি বলেছিলাম না এ ছেলে বিচ্ছু, ঠিক সেই বিচ্ছু, মানে ও একদম ঠিক করে রেখেছে, ই ওয়াজ সো সিরিয়াস, বিচ্ছু না সিরিয়াস, যখন ঠিক করেছে জবের কাছে যে আমি কিছুতেই কোনো আহার্য গ্রহণ করব না যমরাজ না ফিরে আসা পর্যন্ত। এবং 3 দিন পরে যমরাজ ফিরে এসেছেন। যখন ফিরে এসে জানলেন যে এখানে এক ব্রাহ্মণ কুমার সে অনাহারে রয়েছে এবং তিনি অতিথি, তিনি খুব নিজেকে অত্যন্ত মানে অসম্মানিত বোধ করছেন যমরাজ, যে আমার রাজ্যে আমার অতিথিও এসেছে অথচ সেই ব্রাহ্মণ অনাহারি রয়েছে 3 দিন, এটা আমার খুব অন্যায় হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি তার যারা পারিষদ ছিলেন তাদেরকে বললেন যে না, একে অবিলম্বে অভ্যর্থনা করো এবং ভালোভাবে এর আদর যত্নের ব্যবস্থা করো। এবং তিনি বলছেন যে আমার অপরাধ হয়েছে, আপনি এখানে রয়েছেন, এবং তাকে অগ্নির সঙ্গে তুলনা করে, আমার মন্ত্র আছে, মন্ত্রে আমরা আসবো, সেখানে বলছেন যে যেন তিনি অগ্নির মতো সেখানে উপস্থিত হয়েছেন। এবং তখনই যমরাজ বলছেন যে আমি এই 3 দিনের জন্যে তোমাকে 3টি বর প্রদান করব, মানে কম্পেনসেশন, মানে নিজে থেকেই কম্পেনসেশন ডিক্লেয়ার করে দিচ্ছেন। মানে যেহেতু বাপু তুমি 3 দিন এখানে রয়েছো, এটা আমার একটা তো খারাপই লেগেছে, তো এখন আমি একটা সম্মানীয় মানুষ, তো তুমি এখানে এসেছো, তিনি সেই জন্য আগে থেকে, মানে না হলে তো উনি ভাই আমাকে কি করবে, না 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 তোমাকে কিছু মাথা গরম করতে হবে না, আমি আগে থেকেই কম্পেনসেশন ডিক্লেয়ার করে দিচ্ছি। কি সেটা? 3টি বর দেবেন উনি। খুবই ভালো কথা। এখন এই বরগুলিও দেওয়ার পরে নচিকেতা সেগুলোকে গ্রহণ করবেন না, মানে তিনি যেভাবে যেভাবে বরগুলোকে দিচ্ছেন, প্রথম বরটা তো হয়েই গেল, যেখানে তিনি বলছেন যে হ্যাঁ প্রথমে আমার বাবাকে বলো, মানে বাবা যেন ঠিকঠাক থাকেন, কারণ আমি বাবাকে ছেড়ে এসেছি, ফলে আমার জন্য বাবার খানিকটা দুঃখ তো হচ্ছে, তো তুমি এমন বর দাও যাতে আমার পিতার কোনো অসুবিধে না হয় এবং আমি ফিরে গেলে আমাকে যেন চিনতে টিনতে পারে, এইসব। তো ঠিক আছে, এইসব বর হয়ে গেল। তারপরে আমরা সংক্ষেপ করে দেবো কারণ আমরা মন্ত্রটাতে আসবো। তো যখন এইভাবে বলেছে, তারপরে উনি দ্বিতীয় বর, তৃতীয় বর দেবেন বলে বলছেন, এবং সেই বরগুলোতে তিনি নানা রকম প্রলোভনের কথা বলেছেন, যে তুমি এই যত সব এখানে আনন্দের বস্তুরা রয়েছে, তুমি যদি মনে করো তুমি অনেক দিন জীবিত থাকতে পারো, যতদিন তুমি বেঁচে থাকতে চাও সেসব দেওয়া হবে। কিন্তু নচিকেতা এক জায়গায় থেমে গেছে, সেটা হচ্ছে তার একটি জিজ্ঞাসা, একটি প্রশ্ন, যে কেউ কেউ বলে মৃত্যুর পরে একটি অবস্থা রয়েছে, আবার কেউ কেউ বলে কিছু নেই। আমি এটা জানতে চাই। নচিকেতা বলছেন কেউ কেউ বলে মৃত্যুর পরে আত্মা বিদ্যমান থাকে, নাস্তিত্বে কে বলছে, কেউ কেউ বলে নেই, এটা একদম কিচ্ছু নেই, মরে গেল তো সব শেষ। এইটা এখন এই দুটোর কনফিউশন রয়েছে, সেই জন্য আমি এটা আপনার কাছে জানতে চাই। তো যমরাজ তখন বলছেন যে আরে এসব নিয়ে দেবতাদের মধ্যেও কনফিউশন রয়েছে, তুমি তো ভালো, দেবতারাও এসব ঠিক মতো জানে না। বলছেন তাহলে তো মশাই আপনাকে বলতেই হবে। তাকে বোঝাচ্ছে যে তুমি এইসব বালক এমন কেন বলছো, তুমি খেলার জিনিস টিনিস চাও, অন্য কিছু চাও, সেসব ঠিক আছে আমি দিতে পারি, তুমি এইসব কঠিন কঠিন প্রশ্ন করছো, আর এইসব দিলে তোমার হবেটাই বা কি? তখন যমরাজ, আমরা বললাম না যে যমরাজ এই নচিকেতা খুব সাংঘাতিক ছেলে, কারণ নচিকেতা তখন বলছেন যে যদি এই অবস্থা হয় যে দেবতারা এটি জানে না, তাহলে তো একমাত্র আপনিই জানেন এবং আপনাকেই বলতে হবে। দেখুন বলছে যে প্রশ্নের উত্তর দেবতারা জানে না, আপনি যখন জানেন
তাহলে আমি তো ঠিক জায়গায় এসেছি, আপনাকেই বলতে হবে, আমি অন্য কোথাও যাব না। যমরাজ তাকে নানা রকম বোঝানোর চেষ্টা করছেন এবং তাকে প্রতিহত করার চেষ্টা করছেন, যাতে যে তুমি এই প্রশ্ন না করে অন্য প্রশ্ন করো, তারপরে এটা। এইভাবে অগ্রসর হচ্ছে আখ্যায়িকা, ধীরে ধীরে মন্ত্র রয়েছে এবং যমরাজ শেষে পরাস্ত হয়েছেন এবং তিনি ওই আত্মতত্ত্ব উপদেশ করেছেন। আমরা এই সমগ্র উপনিষদটির ভেতরে এটি দেখতে পাব এবং কিভাবে তিনি আত্মতত্ত্ব উপদেশ দিয়েছেন, কিভাবে তাকে জানা যায়, আত্মাকে কিভাবে জানা যায়, তার সমস্ত রকম এখানে আলোচনা রয়েছে। তাই এই উপনিষদটি অত্যন্ত মনোগ্রাহী। যারা যথার্থ জ্ঞান পিপাসু, যারা যথার্থ জানতে চান, তাদের জন্য এখানে অত্যন্ত সুন্দর সুন্দর মন্ত্র রয়েছে এবং সেই মন্ত্রগুলো যখন আমরা আলোচনা করব এক একটি মন্ত্র ধরে, তখন দেখব যে এই আখ্যায়িকাটি মাথায় রাখলে তবে মন্ত্রটি বুঝতে সুবিধে হবে। কারণ আখ্যায়িকার ভেতরে যে মন্ত্রগুলো পরপর এসেছে, এইভাবে সেখানে স্টোরিটি সাজানো নেই, কিন্তু এই স্টোরিটিকে আমরা সাজিয়ে রেখেছি। সেই জন্য দেখবেন যারা আমাদের পিডিএফটি পেয়েছেন, সেই পিডিএফে আমরা সম্বন্ধ সূত্র বলে একটি জায়গা যুক্ত করেছি। মানে সেখানে আমরা যেন পূরণ করে দিয়েছি, যেখানে গ্যাপ রয়েছে সেই গ্যাপ অংশটিকে পূরণ করে দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে সম্বন্ধ সূত্র। যেমন একটি মন্ত্রের পরে আরেকটি মন্ত্রের ধারাবাহিকতা যেন থাকে, সেই কন্টিনিউটি বোঝানোর জন্য আমরা সেখানে খানিকটা ফিলার মতন অংশ দিয়েছি, যাতে করে আপনার পরবর্তী মন্ত্র বুঝতে সুবিধে হয়। আমরা কেবল খানিকটা মন্ত্র পাঠিয়েছি, এরকম পরবর্তী পিডিএফগুলো পরপর আসবে, সেগুলো আমরা পাঠাবো। বা যারা অন্য বই ফলো করছেন তারাও করতে পারেন, সেখানে রয়েছে, যেখানে মূল মন্ত্র এবং তারপর তার অর্থ এবং আলোচনা এভাবে রয়েছে। আমরা পিডিএফে কেবলমাত্র অর্থ সহ পাঠানো হয়েছে, আলোচনা অংশ আমরা বই থেকে মন্ত্র এবং তারপর আলোচনা শুনব। ট্র্যাডিশনালি যে কোনো উপনিষদ পড়তে গেলে তার আগে একটি শান্তি মন্ত্র থাকে। এবারে আমরা সেই শান্তি মন্ত্রে আসব। এত সময় গৌরচন্দ্রিকা গেল, কিন্তু তো গৌরচন্দ্রিকা আরও থাকবে, সব যে শেষ হয়ে গিয়েছে তা নয়। যাই হোক, এখন আমরা শান্তি মন্ত্রে আসব। কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ মতে দুটো আলাদা শান্তি মন্ত্র রয়েছে। কৃষ্ণ যজুর্বেদের যে শান্তি মন্ত্র সকলেই সেটি জানেন। কৃষ্ণ যজুর্বেদের যে শান্তি মন্ত্র সেটিও এতদিনে শিখে গিয়েছেন। কি সেটি? পূর্ণমদা। পূর্ণমদ হলো কৃষ্ণ। আর শুক্ল যজুর্বেদীয় যে শান্তি মন্ত্র সেটিও আপনারা জানেন, সেটি খুবই জনপ্রিয়, সবাই সেটি জানেন, সেটি হলো সহনা ভবতু। আমরা সেই মন্ত্রটি আজকে পড়ব এবং তার অর্থ বোঝার চেষ্টা করব, যে ততটুকু সময় আজকে আলোচনা করা যাবে। শান্তি মন্ত্র পাঠ যখন করা হয়, সেখানে 3 রকমের অশান্তির সম্ভাবনা রয়েছে। সেই কারণের জন্য 3 বার শান্তি মন্ত্র, মানে ওম শান্তি 3 বার বলা হয়। আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক, এই 3 ধরনের বিপদের সম্ভাবনা রয়েছে এবং সেই জন্যে কোনো মাঙ্গলিক কাজের পূর্বে এই শান্তি মন্ত্রটি পাঠ করা বিধি। এরপর আমরা যখন এই কঠোপনিষদটি আলোচনা করব, তখন প্রথমেই শান্তি মন্ত্র পড়ব ও তারপর উপনিষদের কথা বলবো। আজকে এখন আমরা শান্তি মন্ত্র পড়ব। শান্তি মন্ত্র কি? ওম সহনা ভবতু সহনো ভুনাক্তো সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ও মহারাজ, এটা তো জানি। হ্যাঁ, জানেন তো। প্রথমেই দেখুন শুরু হয়েছে ওম। ওম হচ্ছে পরব্রহ্মের প্রতীক। ওমকার, সমস্ত বেদের সার হলো ওম। তাই মন্ত্র শুরু হয় পবিত্র ওঙ্কার দিয়ে।
ওম সহ না ভবতু, মানে সহ মানে সঙ্গে, সহ না ভবতু মানে নৌ যুক্ত আবতু, নৌ যুক্ত আবতু। অহম আবাম বয়ম মাম মা আবাম নৌ আসমান না মায়া। অহম আবাম বয়ম মাম মা আবাম নৌ আসমান না, এই নৌ, নৌ মানে হচ্ছে আমাদিগকে, ডুয়েল ফর্ম, দ্বিবচন। আমাদিগকে মানে শিষ্য এবং আচার্য দুজনকে। সেই জন্য দেখুন এই মন্ত্রটি সহ নৌ আবতু। ওম প্রথম বলা হলো, তারপরে বলছেন আমার দুজনকে, আবতু শব্দের অর্থ হলো রক্ষা করুন, আমার দুজনকে রক্ষা করুন। এই যে জ্ঞান, যে বেদের জ্ঞান হবে পাঠ করা, সেইটি জন্যে এখানে শান্তি মন্ত্রে বলছেন আমার দুজনকে অর্থাৎ উভয়কে, শিষ্য এবং আচার্য, সহ নৌ আবতু, আমার দুজনকে রক্ষা করুন। সহ নৌ ভুনাক্তু, সহ পূর্বে শব্দ সহ, নৌ মানে আমার দুজনকে, ভুনাক্তু মানে দুজনকে পালন করুন, ভুজ ধাতু পালন করা। তাহলে প্রথমে বলছেন আবতু, তারপরে বলছেন ভুনাক্তু। আবতু মানে রক্ষা করুন, ভুনক্তু মানে পালন করুন। আমার দুজনকেই রক্ষা করুন মানে প্রোটেক্ট করুন। এই দুটো কাজ, একটি হচ্ছে রক্ষা করা আর একটি হচ্ছে পালন করা। সেই কারণের জন্য বলছেন আমার দুজনকে হে পরমেশ্বর আপনি পালনও করুন এবং রক্ষাও করুন। সেই জন্য দেখুন এখন সমস্ত সরকার কি করছে, সারা পৃথিবীতে যখন এই ভাইরাসের সমস্যা হচ্ছে, তারা কি করছে, প্রোটেক্ট করছে, অ্যাট দ্য সেম টাইম পালন করছে। শুধু প্রোটেক্ট করলে হবে না, আপনাকে এই সময় আপনি লকডাউনে রয়েছেন, কি করবেন, বলছে না না আপনার এই এই করা হবে, ওই ওই সুবিধা দেওয়া হবে, সেটাও ভাবতে হচ্ছে সরকারকে। সরকার সেই জন্যে সব দেশে এরকম করে ভাবছেন। তার মানে কি হলো, শুধু পালন নয়, রক্ষা, রক্ষা এবং পালন, এই দুটো কাজ। সেই জন্য বলছেন আবতু ভুনাক্তু সহ বীর্যম করবাবহৈ। দেখুন সহ বীর্যম, সহ বীর্যং মানে উভয়ই, বীর্যম, বীর্যং মানে শক্তি বল, করবাবহৈ মানে আমরা যেন লাভ করি, উভয়ই যেন সেই শক্তি লাভ করি। কি শক্তি লাভ করি না, এই যে বিদ্যা, সেই বিদ্যার থেকে আমরা উভয়ই যেন শক্তি লাভ করি, তেজ লাভ করি। বিদ্যা থেকে আমরা কখন তেজ লাভ করতে পারি, যখন বিদ্যাটি আত্মীকরণ হয়, ঠিক ঠিকভাবে ভেতরে যখন প্রবিষ্ট হয়। না হলে পুস্তকস্তস্তেজা বিদ্যা পরহস্তগতম ধনম কার্যকালে নাম সমুৎপন্নী নাশ বিদ্যা ন তদ্ধনম, রয়েছে না, পুস্তকস্তস্তেজা বিদ্যা, এখন কম্পিউটারস্থ স্থিতা বিদ্যা, তাই না, এখন সমস্ত কম্পিউটারে। বলছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গুগল, কিছুই নেই, আপনি সার্চ করার জন্য সঙ্গে সঙ্গে গুগলে চলে গেলেন, কাজ হবে? কাজ হবে না। তেজ, বিদ্যার ভিতরে তেজ বা বীর্যে আসতে হবে। কি করে সেটি আসবে, যখন সেটি আত্মীকরণ হবে, অ্যাসিমিলেশন হবে। এইটি হচ্ছে মেন পয়েন্ট। সেই জন্য বলছেন সহ বীর্যম করবাবহৈ, শিষ্য এবং আচার্য উভয়েই যে বিদ্যা অর্জন করবে, তার ভেতরে শক্তি এবং বল যেন তৈরি হয়। যখনই সেই বিদ্যা ঠিক ঠিকভাবে আত্মীকরণ হবে, তখনই সেই বিদ্যা আপনার নিজস্ব হয়ে দাঁড়াবে। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল বলছেন, পাখি কি বলে, রাম রাম হরি হরি বলে, কিন্তু যখন
বিড়াল ছানা তাকে ধরতে যায় তখন সে ট্যাঁ ট্যাঁ বলে। ওই অধীত বিদ্যা আর বীর্যযুক্ত বিদ্যা, এই হচ্ছে তফাৎ, তেজ। এবং সেই পরাবিদ্যা যেটি লাভ করলে আত্মজ্ঞান লাভ হয়, সেই বিদ্যা উভয়কেই যেন শক্তিশালী করে। সেই বিদ্যার দ্বারা আমরা উভয়ই যেন তেজবান হই। সেই জন্য বলছেন সহ বীর্যম করবাব হই। তাহলে দেখুন, উপনিষদ যে জ্ঞানের কথা বলে সেটি নির্বীর্য নয়, বীর্যম মানে বলম, শক্তি, এর ভেতরে সেইটি রয়েছে। এটি দুর্বলের কাজ নয়, পরিষ্কার বোঝাই যাচ্ছে, সহ বীর্যম করবাবহৈ। তারপরেই বলেছেন দেখুন, তেজস্বী নাবধীতমস্তু, একেবারে আরো স্পষ্ট করে বলছেন, তেজময় অস্তু, অস্তু তেজস্বী নাবধীতমস্তু। নাবধীত মানে নৌযুক্ত, অধীতম নাবধীতম, ব হয়ে গেল সন্ধির নিয়ম অনুযায়ী। তাহলে নৌ মানে আমার দুজনকে, শিষ্যকে এবং আচার্যকে, অধীতম অস্তু তেজস্বী, তেজস্বী নাবধীতমস্তু, আমার উভয়কেই যেন এই বিদ্যা তেজময় করে। সেই জন্য বলছেন তেজস্বী নাবধীতমস্তু মা বিদ বিষাবহৈ, আমরা যেন বিদ্বেষপূর্ণ না হই। তাহলে দেখুন কতগুলো শর্ত রয়েছে এই শান্তি পাঠের ভেতরেই। আচার্য এবং শিষ্য উভয়ই প্রার্থনা করছেন। শান্তি পাঠটি একমাত্র একা করছেন তা নয়, দুজনেই করছে, যে আমার দুজনেই যেন সমানভাবে বলশালী হই, দুজনেই যেন উপকৃত হই। প্রার্থনা সাধারণত একতরফা হয়, আপনি প্রার্থনা করছেন, কিন্তু এখানে দেখুন দুজনেই প্রার্থনা করছেন। কারণ একজন পাঠ দেবেন, একজন পাঠ গ্রহণ করবেন, তাই দুটো পক্ষ রয়েছে, আচার্য এবং শিষ্য। সেই জন্যে দুটো এখানে নৌ শব্দ ব্যবহার করা হয়েছে। এবং সেখানে বলছেন তাহলে অবতু অভ্যুনাক্তু, আমার দুজনকেই রক্ষা করুন হে পরমেশ্বর, এবং পালন করুন। আর কি করুন? সহ বীর্যম করবাবহৈ, আমরা যেন সমানভাবে বীর্যশালী হই। দেখুন এই মন্ত্রের ভেতরেই অন্তত দুটো দিন আলোচনা করা যেতে পারে, এত কথা রয়েছে যে আমরা অত ডিটেলসে যাব না, শেষ করো। এখানে বলছেন সহ বীর্যম করবাবহৈ মানে টিচার এবং স্টুডেন্টকে সমমর্যাদা দান করা হয়েছে। যে ছাত্র ও শিক্ষকের আমরা ভূমিকা দেখতে পাই, যে একজন ছাত্র আর একজন শিক্ষক, শিক্ষক যদি মনে করে যে আমি শিক্ষা দান করছি, আমি শেখাচ্ছি, না, এ ভাব এই মন্ত্রের ভিতরে একেবারেই নেই। নো করবাবহৈ, দেখুন সহ বীর্যম করবাবহৈ, উভয়কেই বীর্যশালী করুক। পরমেশ্বরের কাছে উভয়ই যেন আমরা সমান। তাই ছাত্র এবং শিক্ষকের ভিতরে এখানে কোনো তফাৎ নেই, দুজনকেই বলা হচ্ছে, দুজনকেই যেন আমরা দুজনেই একইভাবে বীর্যশালী হই এবং তেজস্বী নাবধীতমস্তু, এর দ্বারা আমাদের ভেতরে আমরা যেন তেজশালী হই। মাবিদ বিষাবহৈ, বিদ্বেষপূর্ণ যেন না হই। বিদ্বেষপূর্ণ মানে অবজ্ঞা করা। এর ভেতরেও সেই শ্রদ্ধার কথা সংযুক্ত রয়েছে। অর্থাৎ যখনই আমরা বিদ্যা অর্জন করতে যাব, উভয়ের ভেতরে একটি সুসম্পর্ক থাকা চাই। মা বিদ বিষাবহৈ, আমরা যেন বিদ্বেষপূর্ণ না হই। সেই পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করা হচ্ছে যে যদি বিদ্বেষ ভাব এসে যায়, তাহলে আর এই বিদ্যা, অধীত বিদ্যা আর হবে না। কত সময় পর্যন্ত? অন্তত পাঠ চলাকালীন যে শাস্ত্রটি পাঠ হতে যাচ্ছে,
সেই পাঠ চলাকালীন যেন গুরু এবং শিষ্যের ভেতরে বিদ্বেষ ভাব না এসে দাঁড়ায়। একটু পড়ার পরে মনে হবে ওরে বাপরে, ও তো ওই ব্যাপার, জানাই হয়ে গেল, আচ্ছা ঠিক আছে তুমি পড়তে থাকো আমি চললাম। সেই জন্য বলছেন মা বিদ বিষাবহৈ, যদি এই বন্ডিংটা না থাকে অ্যাটলিস্ট এই পাঠ চলাকালীন, মানে এই শাস্ত্রটি অধ্যয়নের সময় পর্যন্ত, তাহলে এই বিদ্যা তিনি দিতে পারবেন না। সেই জন্য বলছেন আমরা যেন এই ভেতরে বিদ্বেষপূর্ণ না হয়ে যায়। বিদ্বেষপূর্ণ হওয়ার অনেক রকম থাকতে পারে ক্ষেত্র, কারণ কন্ট্রাডিকশন মনে হতে পারে না এই কথাগুলো ঠিক মানব না। সেই জন্য বলা হচ্ছে তুমি পরমেশ্বর আমার উভয়ের প্রতি যাতে আমরা বিদ্বেষপূর্ণ না হই, সেই প্রার্থনা আমরা পূর্বেই জানাচ্ছি। যদি আমরা বিদ্বেষপূর্ণ হই তাহলে কি হবে না, এই বিদ্যা যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করবেন, দেবেন, তিনি সেটি করতে পারবেন না, সেটি সম্ভব হবে না। তাই তিনি বলছেন যাতে কোনো বিদ্বেষ অবস্থা না থাকে। তাহলে শান্তি মন্ত্রের ভেতরে 3 বার বলা হচ্ছে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সেই আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক এই 3 ধরনের যে অশান্তি আসতে পারে সেইগুলোকে শান্তি প্রার্থনা করা হচ্ছে। তবেই তো আপনি এইটি করতে পারবেন। তা না হলে যে উপনিষদের বিষয় আলোচনা হবে তার জন্যে এটি হলো তার প্রস্তুতি, শান্তি। এই শান্তি পাঠ করে একটি প্রিপারেশন এবং তারপর সেই বিষয়ে যাওয়া। অন্য দিক থেকে আমরা এই শান্তিও ভাবতে পারি এরকম, যে পরিবেশ সেটিও শান্তিময় হোক, যে দেশে আপনি রয়েছেন সেটিও শান্তিময় হোক, সারা বিশ্ব শান্তিময় হোক। সেই জন্যে 3 বার শান্তি মন্ত্র বলা হলো। যেমন দিক থেকে আমরা ভাবি না কেন, তাহলে এই শান্তি পাঠের ভেতরে কি বলা হলো না, শিষ্য এবং আচার্য উভয়ই সহন না বাবতু, মানে সহনৌ আবতু, আমরা দুজনেই যেন সমানভাবে রক্ষা পাই। পরমাত্মা যেন আমাদেরকে রক্ষা করেন, একইভাবে আমাদেরকে পালন করেন। আমরা উভয়ই যেন সমান বীর্যশালী হই এবং যেন আমরা তেজস্বী হই, আর উভয়ই যেন বিদ্বেষপূর্ণ না হই। তাহলে সেই মন্ত্রটি আমরা পারলে মুখস্থ করে নেব। তবে কঠোপনিষদের সব মন্ত্র যে মুখস্থ করতে হবে এমন নয়, কিছু কিছু মন্ত্র যেগুলো মুখস্থ করার মতো সেগুলো আমরা বলে দেবো, সেগুলো মুখস্থ করতে পারবেন। এই মন্ত্রটি আরেকবার বলি, তাহলে শেষ করব। ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। কঠোপনিষদ নিয়ে যে আলোচনা, তার আমরা প্রথম দিন এই আলোচনা হলো। এরপর আমরা মন্ত্রে আসব, প্রত্যেকটি মন্ত্র ধরে ধরে তার অর্থ ব্যাখ্যা। এখন আমরা একটু ডিপে যেতে পারি, কারণ ইতিমধ্যেই আমরা একটি উপনিষদ পাঠ সমাপ্ত করেছি। ফলে আমরা এখন যেতে পারি আরেকটু গভীরে, অর্থাৎ আমরা আচার্য শঙ্করের যে ভাষ্য সেখান থেকেও একটু একটু করে আমরা দেখব। একেবারে টানা ভাষ্য পড়বো তা না, একটু একটু ভাষ্যের বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো, এবং তাহলে আরও একটু ইন্টারেস্টিং হবে এবং আর একটু ভালো লাগবে, আর একটু গভীরে যাওয়া যাবে। আমরা এই উপনিষদটি একটু একটু করে পড়ব, খুব মনোযোগ দিয়ে পড়ব, প্রত্যেকটি মন্ত্র অর্থ বুঝে এবং সুন্দরভাবে পড়ব। কারণ সমস্ত উপনিষদ হয়তো আমরা শেষ করতে পারবো না, অনেক উপনিষদ রয়েছে। তবুও যারা উপনিষদ জানতে চান, এইরকম কয়েকটা উপনিষদ যদি পড়ে নিতে পারেন তাহলে দেখবেন সত্যি সত্যি যে শাস্ত্র পাঠের যদি আপনাদের ইচ্ছে থাকে তাহলে সেটি কিন্তু পূর্ণ হয়ে যাবে। এবং এই উপনিষদগুলো পড়লে দেখবেন যে আমরা ভগবদ্গীতা পড়ার সময় যখন বলেছি
যে সমস্ত উপনিষদের নির্যাস ভগবদ গীতার মধ্যে রয়েছে, সেটি যে কত পরিমাণে সত্য যখন উপনিষদগুলো পড়বেন তখন দেখতে পাবেন। একেবারে এমন মন্ত্র রয়েছে যে মন্ত্রগুলো সরাসরি শব্দ বসেছে, একেবারে বসে গিয়েছে ভগবদ গীতার মধ্যে। তাই এই উপনিষদগুলো পড়লে আপনি একদিকে যেমন অনাবিল আনন্দ পাবেন, তেমনি আপনার চিন্তার জগতেও একটি বিরাট খোরাক হয়ে যাবে। কারণ এগুলোর ভেতরে যে ভাষা রয়েছে, যেভাবে বর্ণনা করার স্টাইল রয়েছে, সেগুলো আপনাকে নতুন করে ভাবাবে। তাই দেখবেন স্বামীজি উপনিষদ সম্পর্কে বলছেন যে উপনিষদের যেভাবে বলা হয়েছে, মন্ত্রগুলো স্থাপন করা হয়েছে, সেগুলো অভিনব। এত সুন্দর সুন্দর এখানে মন্ত্র রয়েছে। আমরা সেই উপনিষদগুলো আসব, ধীরে ধীরে এই কঠোপনিষদটি পড়ব, যার ভেতরে আমরা অনেক বেশি গভীরে গিয়ে আলোচনা করব। এখানে আত্মতত্ত্ব সম্পর্কে আরও গভীর জ্ঞানের কথা রয়েছে, তবে আখ্যায়িকার ভেতর দিয়ে রয়েছে বলে এটি খুব একটা কঠিন হবে না। মানে সরস রয়েছে, যে একেবারে কঠিনভাবে খুব সহজেই বা প্রথমেই যেমন ঈশোপনিষদ বলে দিয়েছেন যে ঈশাবাস্যমিদং সর্বম, মানে একেবারে যেন কনক্লুশন প্রথমেই বলে দিয়েছে। কিন্তু এখানে সেই কনক্লুশন প্রথমেই না বলে আখ্যায়িকা বলে তারপরে সেখানে যাবে। তো যাই হোক, আমরা আজকের আলোচনা শেষ করব এবং